বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে দাঁড়ানোর ঘোষণা ইসকনের। এই ঢাকা পোস্টের এটা হচ্ছে চিন্ময়ের পাশে তারা থাকবে। তারা কি বলে থাকবে এইটা একটু আপনাকে শোনাচ্ছি। তারা বলছেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেস ইসকনের বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে। ইসকনের বাংলাদেশ শাখা বলেছে তাকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে, তাই তার কোনো দায় তাদের নেই। তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আমার তো পরশ ভাসানী ভাইয়ের বক্তব্য শুনে মনে হইলো যে উনি মনে হয় ইসকনের কোন মুসলিম শাখার সদস্য হিসেবে সংযুক্ত হয়েছে। যদিও আমি ওনার ব্যক্তিগত বক্তব্যের ওনার স্বাধীনতা, উনি বক্তব্য দিতেই পারেন, কিন্তু এত বেশি পরিমাণ বলতে গিয়ে কথা বলছেন যে কথাগুলো আসলে বাংলাদেশে একদিকে মানুষ মারা গেল গতকালকের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এবং তার জানাজাও এখন পর্যন্ত সমাপ্ত হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আমরা এই প্রসঙ্গগুলো বারবার এড়িয়ে যাই। আমি অ্যাগ্রেসিভ কোনো পদ্ধতির পক্ষে না, ব্যক্তিগত জীবনেও আমি সবসময় মনে করি যে উদারতা থাকা দরকার। কিন্তু উদারতা মানে এই নয় যে একটা সন্ত্রাসকে আপনার মেনে নিতে হবে। উদারতা মানে এই নয় যে একটা খুন খারাপি এটাকে মেনে নিতে হবে। আমি বারবার বলছি, হিন্দু ধর্মের সকল দাবি তারা উপস্থাপন করুক, তাদের ধর্মীয় গুরুরা ধর্ম চর্চা করুক। আমি প্রয়োজনে আমার পকেটের টাকা দিয়ে যদি আমার সুযোগ থাকে অবশ্যই করব, এবং ফিউচারে আমার সুযোগ থাকলে আমি সেটা করব। এবং তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনার পকেটের টাকা দিয়ে মন্দিরে ভালো কিছু করেন, কোনো আপত্তি নেই। কিন্তু দেখেন, একটা কৌশল আপনাকে এখন একটু দুইটা পত্রিকার এক্সাম্পল দিয়ে দেখাবো। ইসকন কি খেলাটা এখন খেলতে চাচ্ছে, এই মুহূর্তের খেলাটা হচ্ছে, বাংলাদেশের ইসকন দাবি করছে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো দায় নেবে না ইসকন। এটা কারা? বাংলাদেশি ইসকন। এখন আজকে আবার জানলাম দুই ধরনের ইসকন বের হয়েছে, একটা বাংলাদেশি ইসকন আর একটা বিদেশি ইসকন। আপনাকে আর একটা পত্রিকা দেখাচ্ছি। এটা বাংলাদেশি ইসকন বলছে তারা কারো না না, দায় ইসকনের নেবে না। শাখা, প্রতিটা দেশের শাখা আছে আলাদা আলাদা। না, ইসকন আমি বলছি, বাংলাদেশ, হ্যাঁ, ইসকন। তো শোনেন শোনেন না খেলাটা খেলছে কোন জায়গা থেকে। হুম। বাংলাদেশি ইসকন বলছে আমরা তার দায় নেব না। কি কারণে নিবে না? তারা বলছেন যে এই লোকটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুম। কার্যক্রম করেছে, যেটা আপনি রিপিট করতে চাই না, এবং ব্যক্তিগত জায়গা থেকে আমি কারো কোনো চরিত্র হনন করতে চাই না, বিধায় আমি এটা বলতেও চাই না, কারণ এটা তার ব্যক্তিগত জায়গা। এবং এটা নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে, তো ডাবল ভাবে রিপিট নিয়ে ওনার মতো একজন ধর্মগুরুকে অপমান করার ইচ্ছা আমার নাই, যদিও ওনার ধর্ম ফলোয়াররাই তাকে বহিষ্কৃত করেছে। তো এই পত্রিকা বলছে এই একই কথা। আর একটা পত্রিকা বলছে আজকের, সেটা হচ্ছে যে বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে দাঁড়ানোর ঘোষণা ইসকনের। এই ঢাকা পোস্টের এটা হচ্ছে চিন্ময়ের পাশে তারা থাকবে। তারা কি বলে থাকবে এইটা একটু আপনাকে শোনাচ্ছি। তারা বলছেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেস ইসকনের বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে। ইসকনের বাংলাদেশ শাখা বলেছে তাকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে, তাই তার কোনো দায় তাদের নেই। তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম ইউন জানিয়েছে, বৃহস্পতিবার 28শে নভেম্বর চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন ইসকন। এতে তারা বলেছে, ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে, তাই তাদের পক্ষে চিন্ময় দাস নেই। ভালো কথা। এখন এই যে কৌশল ভূমিকাটা পালন করছে, এটাই তো আমাদের অ্যালার্মিং এর কারণ। আমরা বাংলাদেশের জনগণ কেন এত এটা নিয়ে চিন্তা করছি, কেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, এই জায়গাটাই। আজকে একদিকে আপনি বলছেন তাকে আমরা দায় নিব না, অন্যদিকে সুরসুরি দিচ্ছে, ভিন্ন রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে, ভিন্ন দেশে আপনার এটা নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি করছে, মিথ্যা বানোয়াট আজগুবি কথাগুলো সব বলছে। এই দেশের কোনো একজন যদি সত্যিকার যদি ইমানদার কোনো আপনার কি হয় হিন্দু হয়ে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো সময়ের চাইতে বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আরামে আয়েসে ভালোভাবে থাকতে পেরেছে। কিন্তু এই হিন্দু ভাইয়েরা, পরিবর্তন, এত বড় একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন হওয়ার পরেও এই হিন্দু ভাইদের উপরে কোনো অবস্থায় আমার দেশের কোনো ভাইয়ের আক্রমণ করে না। আপনি বলেন গতকালকের একটা খুন হয়েছে, এই খুনের পরেও বাংলাদেশের কোনো জায়গায় কোন হিন্দুর গায়ে একটা টোক্কা মেরেছে কেউ? মারে নাই। এই শিকারটা তো আপনাদের করতে হবে। আমি কেন ঝগড়া করতেছিলাম না বা চাই না, এটা এজন্যই চাই না, আমাদের বয়সে ছোট
সুজন সেনগুপ্ত ভাই এখানে এসেছেন এবং একজন প্রতিনিধি, তার উপরে আমাদের সবাই মিলে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করি না। আমি মনে করি তাকে ওয়েল স্পেস দেওয়া উচিত, তার মতো করে তাকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। সে বলুক, বললে আমরা শিখবো, জানবো, দেখবো, তার মনের আবেগটা আমরা জানতে চাবো। কিন্তু আমার তো হৃদয়ে অনেক রক্তক্ষরণ। আমি কোনো হিন্দু ভাইদেরকে আবারও বলছি, আক্রান্ত করতে তো চাই না, কিন্তু কেন এই উস্কানি? আপনি কি ভারতীয় মিডিয়ায় যে মিথ্যা প্রচারণাগুলো হচ্ছে, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি চোখের সামনে বাংলাদেশে, আমি তো ঢাকা শহরে ঘুরছি, এখন গাড়িতে গাড়িতে ঘুরছি, অলিতে গলিতে যাচ্ছি, কোন এক জায়গায় কেউ একটা টোক্কা মেরেছে আমাদের এই সাইফুলকে হত্যার পরেও? বলেন। হয়তো ক্ষিপ্ত ভাবে বক্তব্য দিয়েছে, জানা যায় ক্ষোভ প্রকাশ করেছে, এই তো। কিন্তু আজ যদি এই একই ঘটনা ভারতে হতো, পাশের দেশে, তাহলে তার গলার ওখানে রশি বেঁধে তারপরে আপনার টেনে টেনে মানুষগুলোকে হয়তো হত্যা করতো, নয় গুম করতো, নয় শেষ করে দিত। এটাই তো চরিত্র আমরা দেখেছি। এক ধর্মের খাবার হালাল হতে পারে, আর এক ধর্মে হারাম হতে পারে। এমনকি মুসলিম ধর্মেই তো অনেক কিছু হালাল, আমি হয়তো খাই না, আমার পছন্দ হয় না, কিন্তু না হওয়ার কারণে কি আর একজনের খাবার আমি বন্ধ করে দিতে পারি? কিন্তু পার্শ্ববর্তী দেশে কিন্তু সেটা হয়। আমার কোরবানি দিতে পারে না মানুষগুলো, নামাজ কাতারে দাঁড়ালে বুট লাথি মেরে তাদেরকে আপনার কি বলে সেই নামাজের কাতার থেকে সরিয়ে দেওয়ার ভিডিও তো আমরা দেখেছি নাকি? কিন্তু বাংলাদেশের কোন মন্দিরে, কোন জায়গায় পূজা চলা অবস্থায় আমাদের কোন মুসলমান গিয়ে তাদেরকে এটা করে না। এটা যদি অস্বীকার করে কেউ, তাহলে বুঝতে হবে আপনি এই দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করছেন। কারণ এই দেশের মানুষরা আপনাদেরকে আদর করে, ভালোবাসে, এটা হৃদয় থেকে বলছি। আর যদি আমরা ভালো নাই বাসতাম, সমগ্র মানুষগুলো শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হওয়ার পরেও বাংলাদেশের কোনো মানুষ কিন্তু ব্যক্তিগতভাবে হিন্দুদের এত কিছুর পরেও কিন্তু কোনো সময় কেউ বলে না। এই দেশের এটা একটা কালচার, এটা থাকুক। আমি চাই কেয়ামত পর্যন্ত আমাদের এই সৌহার্দ্য বজায় থাকুক। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ধলা, সাদা, খাটো, উঁচু, দাড়ি নাই, দাঁড়িয়ে আছে, ইসলাম, ইসলাম ছাড়া ধর্ম পালন করে, করে না, সবাই মিলে দেশটাকে গড়তে চাই। আমার সাগর ভাই, আমি খুবই ফ্লেক্সিবল ফর দিস পার্ট। এটা আমার ব্যক্তিগতভাবে আমি এই ফিলিংসটা সবসময় শেয়ার করার চেষ্টা করি। কিন্তু অন্যায়কে আপনার অন্যায় বলতে হবে। একটা খুনের জন্য আপনি প্রিজন ভ্যান নিয়ে যে আন্দোলনটা করলেন, তাহলে কি আপনার কাছে পাচিমের শাপলা চত্বরের রক্তের কথা মনে পড়ে না? তাহলে কি আপনার কাছে এই দেশের মানুষগুলোর ফাঁসির কথা মনে পড়ে না? তাহলে কি আপনার কাছে মনে পড়ে না যে আপনার একটা সামান্য জানাজা করতে চেয়েছি আমরা ঢাকা শহরে সাইদের, সেই জানাজা করতে পর্যন্ত দেয় নাই কেন? এই প্রশ্নগুলো তো তখন আসে। তার মানে আমরা এই দেশে এই মুসলিমদের পাশাপাশি হিন্দুদেরকে আমাদের চাইতে অধিকার বেশি দিয়ে রাখি, এটা চির সত্য কথা। হ্যাঁ, এই অধিকারের কোনো শেষ নাই। আমার আজকে সুন্দর একটা ব্লেজার আছে, কালকে সাগর বাইটে পছন্দ হইতে পারে, পরশু আর একটা গাড়ি লাগতে পারে, বাড়ি লাগতে পারে, হইতেই পারে। আমার এই সুজন, আপনার কি বলে সুজয় সেনগুপ্ত ভাইয়ের যত অধিকার আছে, আমি যদি কোনোদিন পার্লামেন্টে যাই, অবশ্যই আমি আপনার পক্ষে ফাইট করবো। আপনি আমার পার্সোনাল নাম্বার নিয়ে নেবেন, আমি অধিকারের পক্ষে। কিন্তু আমি এটা চাই না যে কোনো কুচক্রি ঢুকে আপনার আমার মধ্যে সমস্যা করে দিবেন। কেন করে দিবেন ভাই? আমরা আপনাদেরকে ভালোবাসি, আগলে রাখি, মন্দির পাহারা দিই, আপনারা আমাদেরকে সেই বিশ্বাসটা অর্জন করে পাশে থাকুন। তারপরে যদি আপনি জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হন, আমিও ব্যক্তিগতভাবে পাশে থাকবো। আমার বিশ্বাস তারেক ভাই, পরশ ভাসানী ভাই সহ এখানে যারাই আছেন, আপনারাও থাকা উচিত বা থাকবেন, এটাই আমার বিশ্বাস। এবং অনেক সময় মনে হচ্ছে যে অনেকের বক্তব্যতে, হ্যাঁ না, আমি তারেক ভাইটাও একটু আমি তার পক্ষে অ্যাডভোকেসি করে যাচ্ছি। অনেক সময় তার উচ্চবাচ্য জোরে শব্দ চয়নে আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু ওনার এই কষ্টের কারণটা কি? উনি 16 বছর দেখেছে যে জুলুম অত্যাচার কাকে বলে। উনি 16 বছর দেখেছে যে মানুষের উপরে কি জুলুম হয়েছে। সে কারণে তার ব্যক্তি, তার জায়গা থেকে তার প্রকাশটা এমন ভাবে হচ্ছে যে তিনি তার হৃদয়টা থেকে খুলে বুঝাতে পারছে যে আজকের বাংলাদেশের অবস্থাটা কি হচ্ছে। আসলেই তাই, 16টা বছর এমনও গিয়েছে, আপনি বাংলাদেশের সংখ্যা লঘু না সংখ্যা গুরু বোঝার কোনো উপায় নাই। মুসলমান 90%। আমার ভাইকে আমি স্যালুট জানাই। এই যে একটু শেষ করছি, সুজয় সেন ভাই একটু আগে একটা উদার পয়েন্ট উনি বলেছেন, যদিও কেউ কোট করেন নাই, আমি আপনাকে থ্যাংক ইউ জানাই। আপনি বলেছেন বিসমিল্লাহ থাকলে আপত্তি নাই, রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেও আপত্তি নাই। এটা আপনার উদারতা, এটা আপনি অবশ্যই, এটা এটা আমার দেশের জন্য যেমন এটা অ্যাপ্রোপ্রিয়েট। ইহুদি রাষ্ট্রে আমি গিয়ে বলবো না যে আল্লাহু আকবার থাকতে হবে স্লোগানে, কিংবা সংবিধানের প্রথমটাই আপনার আমার নামে হতে হবে, আমি বলবো না, কারণ ওটা তার তার মতো কিভাবে থাকবে। হ্যাঁ, যদিও আমি হৃদয়ে লালনও করি যে পৃথিবীর সব জায়গায় মুসলিম আভিজাত্য বিস্তার হোক, সেটা আপনিও লালন করতে পারেন, পৃথিবীটা হিন্দুময় হয়ে যাক, সমস্যার কিছু নাই। কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। আমি তো ভারতে গিয়ে ভারতের জায়গায় অবশ্যই হিন্দুদের আধিপত্যকে আমাকে মেনে নিয়ে চলতে হচ্ছে, কিন্তু আপনাকে এই বাংলাদেশের মানুষের প্রতি যদি কৃতজ্ঞতা আমরা ধারণ করতে কিংবা প্রকাশ করতে না পারি,
প্রিয় সুজয় সেনগুপ্ত ভাই, তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত কিন্তু হিন্দু মুসলমান টিকিয়ে রাখতে পারবে না। এদেশে যদি দাঙ্গা লেগে যায়, এটার ক্ষতির সাধন আপনাকেই বহন করতে হবে, আমাদেরকেই বহন করতে হবে। সে কারণে বারবার অনুরোধ করছি, আসুন আমরা দেশটাকে নিয়ে চিন্তা করি। সরকার কে আসবে না আসবে, দাঙ্গা হাঙ্গার দিকে না গিয়ে এই সুন্দর মানুষগুলোকে নিয়ে আগামীর বাংলাদেশকে গঠন করি। আপনি আপনার অধিকার নিয়ে কথা বলুন, আমিও বলি, সেটা যাতে শেখ হাসিনাকে এস্টাবলিশ করার জন্য অধিকার প্রতিষ্ঠা না হয়, সে ব্যাপারে আপনারা আপনাদের হিন্দু গুরুদেরকে এখনই পরামর্শ দিন, না হয় আগামী দিনে এটা ভিন্ন জায়গায় প্রভাবিত হবে। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।